আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমরা আজকে একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়ব একটোপিক প্রেগন্যান্সি। আসলে হলো যেটা যে প্রেগন্যান্সিতে আমরা প্রেগন্যান্সি ডিউরেশন অফ দ্য প্রেগন্যান্সিটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। আমরা প্রথমে যেটা বলেছি যে একটা প্রেগন্যান্সি ডিউরেশনের মধ্যে 28 উইক্সের আগে, মানে বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি, এবং 28 উইক্সের পরের থেকে শুরু করে বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি, যে এরকম দুইটা ভাগে যদি ভাগ করি তাহলে বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি যদি থাকে তাহলে এটাকে আর্লি প্রেগনেন্সি বলি আমরা। এবং এই সময়ে আমাদের একটা আলাদা চ্যাপ্টারই আছে আর্লি প্রেগনেন্সি ব্লিডিং অর হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি। এই হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি যে কারণগুলো আছে তার মধ্যে সবচেয়ে কমন যে কারণ সেটা হলো অ্যাবর্শন। 2 নম্বর যেটা কারণ আছে সেটা হলো একটোপিক প্রেগনেন্সি। 3 নম্বর কারণের মধ্যে যদি আমরা বলি হাইড্রাটিডিফর্ম মোল। আর 4 নম্বর যেটা আছে সেটা হলো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। কাজে আমরা এই সিরিজের মধ্যে হেমোরেজ ইন দ্য আর্লি প্রেগনেন্সির মধ্যে আমরা এই 3টা মেইন টপিকসকে কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা শুরু করছি একটোপিক প্রেগনেন্সি। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য একটোপিক প্রেগনেন্সি? An ectopic pregnancy is one in which the fertilized ovum is implanted এবং developed outside the normal uterine cavity. তাহলে ডেফিনেশনটা যদি আমরা একটু খেয়াল করে বলি যে আমাদের নর্মাল একটা ইউট্রাসের যদি আমরা ছবি আঁকি তাহলে দিস ইজ দ্য নর্মাল ইউট্রাস। সো এই দুই পাশে আমাদের যেটা আছে ফ্যালোপিয়ান টিউব। একটা নর্মালি একটা প্রেগনেন্সি কোথায় ইমপ্ল্যান্টেড হয়? তোমরা জানো যে প্রেগনেন্সির ফার্টিলাইজেশন হয় এখানে যে ফ্যালোপিয়ান টিউবটা আছে, এখানে টিউবটা অ্যাম্পুলারি রিজিয়ন বলে একটা জায়গা আছে যেটা একটু বেশি ডাইলেটেড, অ্যাম্পুলারি রিজিয়ন। তো একটা প্রেগনেন্সি ফার্টিলাইজড হয় কিন্তু এই জায়গাটাতে। তাহলে এখান থেকে যদি ওভাম আসে, ওভাম আসলো, ওভারি থেকে আমাদের ওভাম আসবে এবং স্পার্ম অ্যাসেন্ড করে তারা মিট করবে এই জায়গাটাতে, এবং সেই জায়গাটাতেই হলো ফার্টিলাইজেশন। এবং ফার্টিলাইজেশন হওয়ার পরে এই জায়গাটাতে কিন্তু কয়েকটা দিন এই ফার্টিলাইজড ওভামটা থাকে, কিন্তু এখানে কিন্তু তারা অ্যাঙ্কার করে না, মানে এখানে কিন্তু তারা ডেভেলপড হয় না। তারা কিন্তু পরবর্তীতে মাইগ্রেশন করবে, এখান থেকে মাইগ্রেশন করবে এবং ইউট্রাইন ক্যাভিটির ভিতরে এইরকম একটা জায়গায় সে ইমপ্ল্যান্টেড হবে। এটা হলো নর্মাল ফিজিওলজি। বাট কখন যদি এমন ঘটে যে এই ওভামটা ফার্টিলাইজড ওভামটা এখানে ইমপ্ল্যান্ট না হয়ে অন্য যে কোনো জায়গায় যদি ইমপ্ল্যান্ট হয় তারই নাম একটোপিক প্রেগনেন্সি। তাহলে এই যে একটোপিক প্রেগনেন্সি এটা আমাদের জন্য ক্লিনিক্যালি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তার কারণ হলো যেটা যে আমরা এটা খুব গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি অথবা অবস্টেটিক ইমার্জেন্সি দুইটা তুমি বলতে পারো। তো আমরা এই যে ইমার্জেন্সিটা এতই বেশি ইমার্জেন্সি যে এত তোমাদের র্যাপিড অথবা এত এনার্জেটিক্যালি পেশেন্টকে ম্যানেজ করতে হয়, ডায়াগনোসিস করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, অপারেশন করতে হবে এত দ্রুততার সাথে, সেটা যদি আমরা করতে না পারি দেয়ার ইজ এ ইভেন চান্স অফ দ্য ডেথ অফ দ্য মাদার। কাজেই এই একটোপিক প্রেগনেন্সি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে এমবিবিএস লেভেলে কিন্তু আমরা একটোপিক প্রেগনেন্সিটা পারতেই হবে, যেহেতু এটা ইমার্জেন্সি। তোমরা যখন ওয়ার্ডে কাজ করবে তোমরা দেখবে প্রচুর পেশেন্ট কিন্তু তোমরা একটোপিক পেয়ে যাচ্ছ। ইনসিডেন্সটা কেমন? ইনসিডেন্ট যদি আমরা বলি, আমরা দেখেছি ইট ভ্যারিজ অন 1 in 300 প্রেগনেন্সি, এখান থেকে 1 in 150। তার মানে কি 300 প্রেগনেন্সির মধ্যে একটা হতে পারে অথবা 150 প্রেগনেন্সির মধ্যে একটা হতে পারে। এটা খুব ভ্যারি করে এই কারণে যেটা বিভিন্ন এলাকা বিশেষে কান্ট্রি ওয়াইজ এটা ভ্যারিয়েশন আছে এবং সময়ের সাথে খুব ভ্যারিয়েশন আছে। সময়টা মানে কি, আমরা যদি একটু বলি যে আগেকার সময় বা এখনকার সময় আমরা একটু তফাৎ করে বলবো তখন যে কেন এই ভ্যারিয়েশনটা হয়। কাজে এটা ডেফিনেটিভ করে এত পার্সেন্ট এটা কিন্তু বলা যাচ্ছে না, এটা খুব ভ্যারিয়েশন আছে। সো দিস ইজ দ্য ইনসিডেন্স। তাহলে এটা আমরা জানলাম। এখন তোমাদের যেটা কথা আসলো যে কেন একটোপিক হয়, এই কেন একটোপিক যদি হয় এটার ব্যাখ্যা যদি আমাদের বলতে হয় তাহলে কি আমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোন কোন জায়গায় আমাদের প্রবলেম হতে পারে। প্রথমে আমরা যে ছবিটা এঁকেছি এখানে আমরা দেখতে পেরেছি যেটা যে এখানে তার ফার্টিলাইজড ওভাম এখানে অ্যাম্পুলাতে ফার্টিলাইজড হবে এবং সেখানে মাইগ্রেশন হবে, এখানে সে মাইগ্রেশন হবে। যদি আমরা দেখি যে এই যে ফার্টিলাইজড ওভামটা কোনো কারণে মাইগ্রেশন না হতে পারে তাহলেই এই একটোপিক হওয়াটার চান্সটা বেশি থাকবে। মানে ওর তো একটা নির্দিষ্ট সময় পর এখানে চলে যাওয়ার কথা ছিল, সে যেতে পারলো না কেন? যেতে না পারার সবচেয়ে কমন যেটা কারণ এই টিউবটা যদি কোনো কারণে ন্যারো হয়ে যায়, তাই না?
কারণ এটা খুব চিকন একটা টিউব, এই টিউবের ভেতরে একটা তোমার ফার্টিলাইজড ওভাম বেশ বড়, এটাকে এখান দিয়ে পাস করতে হবে। কোনো কারণে যদি এটা এমন হয় এই যে ন্যারো, খুব লুমেনটা খুব কম, তাহলে সে কিন্তু এখানে আটকা পড়ে যাবে। কাজে দিস ইজ দ্য মোস্ট কমন কজ, যেখানে যে আমাদের ট্রান্সপোর্টটা ঠিকমতো না হয়। তাহলে কেন টিউব লুমেন হয়, লুমেনটা কেন ন্যারো হয়ে যায়, এটা আমরা বিবেচনা করি। এটার বিবেচনা করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি দেখেছি যেটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। আমরা যখন তোমাদের পিআইডি পড়িয়েছি তখন আমরা বলেছি পিআইডির ক্ষেত্রে কিন্তু আমাদের এটার চান্স 6 to 10% পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ তুমি ম্যানেজ করেছো, অ্যাকুট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা হয়েছে রিকারেন্ট হয়েছে অথবা ক্রনিক হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে যেটা হলো তার সাবফার্টিলিটি ডেভেলপ করতে পারে, বাচ্চা কনসিভই করছে না, বিকজ যখন পিআইডি হয় দুই পাশের ফ্যালোপিয়ান টিউব সবার আগে ক্ষতিগ্রস্ত হয়, এবং সালপিনজাইটিস সবচেয়ে সেন্সিটিভ এবং নাজুক জায়গা হলো আমাদের এই ফ্যালোপিয়ান টিউব। কাজে যখন ইনফেকশন হয় সেই অ্যাফেক্টেড হয়ে যায়, অ্যাফেক্টেড হয়ে গেলে তার যে ভিতরে যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায়, যে কারণে তাদের প্রথম কথা তাদের সাবফার্টিলিটি হয়। হলো না, ঠিক আছে, আল্লাহর রহমতে সাবফার্টিলিটি হয়নি, প্রেগনেন্সি হয়েছে। বাট প্রেগনেন্সি হওয়ার পরে ওভাম বা স্পার্ম তো খুব ছোট, এটা ট্রান্সমিট কিন্তু এটুকু ন্যারো জায়গা দিয়ে হতে পারে, কিন্তু যদি ফার্টিলাইজড ওভাম হয় এটা বড় হয়ে যায়, সে তখন এখানে আর মাইগ্রেশন হতে পারছে না, আটকা পড়ে যাচ্ছে। সো দ্য মোস্ট কমন কজ ইজ দ্য পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এবং এটার সাথে ন্যারো হয়ে যাওয়ার সাথে আর কি ফ্যাক্টর থাকতে পারে বা আর কি কারণে ন্যারো হতে পারে। যদি এমন হয় যে আমরা তাদের কোনো টিউবাল সার্জারি করেছি আগে, মনে করো অনেক সময় দেখা যায় একটা পেশেন্টের বাইলেটারাল টিউবাল লাইগেশন করা আছে, লাইগেশন করার পরে পেশেন্ট আবার মনে করে বেবি নিতে যাচ্ছে, তখন তাকে কী করা হচ্ছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়েছে, রিক্যানালাইজেশন করা হয়েছে। বাট নতুন করে যে ক্যানালাইজেশনটা করা হয়েছে এরপরে তার ফার্টিলাইজড হলেও তার কিন্তু এই একটুপিক হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। কোনো কন্ট্রাসেপটিভের সাথে কি রোল আছে? আছে। ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অথবা প্রজেস্টেরন কন্টেনিং আইইউসিডি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের পিআইডি হওয়ার, তাদের পেলভিক ইনফ্লামেশন, তুমি জানো যে আইইউসিডি যদি থাকে আইইউসিডির সাথে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের সাথে কিন্তু আমাদের পিআইডির একটা রিলেশন আছে। সে কারণে আমরা এখানে একটা কপারটি দিয়েছি, তার সাথে কিছু না কিছু পিআইডি রয়েছে এবং দুইটা মিলে তারা কিন্তু একটুপিক করে দিচ্ছে। অথবা প্রজেস্টেরন কন্টেনিং আইইউসিডি থার্ড জেনারেশন। তোমরা জানো প্রজেস্টেরনের একটা কাজ হলো ইট রিডিউস দ্য টিউবাল মোটিলিটিকে কমিয়ে দেয়। তাহলে যখন এই মোটিলিটিটা আমার দরকার ছিল তখন মোটিলিটিটা কম থাকার কারণে এই ফার্টিলাইজড ওভাম এখানে আসতে পারছে না, যে কারণে সেখানে আটকা পড়ে গেছে। সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর, যে কারণে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমরা বারবার তোমাদের বইতেও দেখবা, ART। এটা হলো আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক। আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের মধ্যে যেটা হলো যে আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি বলতে যেটা বুঝি, ইনভিট্রো নট ভিভো, মানে বডির ভিতরে না, বডির বাইরে, ইনভিট্রো ফার্টিলাইজেশন IVF অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার, এমব্রায়োটাকে ট্রান্সফার। কিন্তু আমরা এমন হতে পারে যেটা যে যদি এমব্রায়ো ট্রান্সফার হয়ে যায় তাহলে তো সে সরাসরি এখানে করা হলো, কিন্তু প্রচুর ইনভিট্রো মানে আমাদের ARTর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ওভুলেশন হওয়ার জন্য কিন্তু তাকে প্রচুর ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস দিচ্ছি অথবা এটাকে এনহান্স করার চেষ্টা করছি। তবে মনে রাখতে হবে যে কারণে যে ART যে কারণে হচ্ছে সেটার প্রধান একটা কারণ হলো ওভুলেশন ঠিকমতো না হওয়া, আরেকটা হতে পারে এই টিউবাল ন্যারো হয়ে যাওয়া। তখন কি হলো, আমি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস দিলাম, প্রচুর ওভুলেশন হলো, 2-3টে ওভুলেশন হলো, ফার্টিলাইজেশন হলো, বাট এই টিউব ন্যারো থাকার কারণে কিন্তু আবারও তার ART হয়ে যাওয়ার সম্ভাবনা, একটুপিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ানো হলো যে কোনো কারণে আমাদের টিউব যদি অ্যাফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে একটুপিক হওয়ার সম্ভাবনা বেশি। এই জিনিসটা তোমরা দেখো, তোমরা MR-এর যদি বলো যে MR করার কমপ্লিকেশানস অথবা DNCর কমপ্লিকেশানস অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কমপ্লিকেশানসের রিমোট কমপ্লিকেশানসের মধ্যে আমরা যদি যাই তাহলে কিন্তু সেখানে বারবার করে একটুপিক প্রেগনেন্সির কথা বলা হয়েছে। ফার্টিলিটি হ্যাম্পার করতে পারে। 2 নম্বর পড়া হয়েছে দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য একটুপিক প্রেগনেন্সি, যে কারণে প্রথম বাচ্চা কোনো মেয়ে নষ্ট করে ফেলবে, সে আনপ্ল্যান্ড কোনো প্রেগনেন্সি হবে, এটা কিন্তু আমরা একদমই চাই না। ঠিক আছে, এখন যেটা আসো যে কাদের একটুপিক প্রেগনেন্সি বেশি হয়, একই কথার মধ্যে হলো যাদের ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হিস্ট্রি আছে, যাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হিস্ট্রি আছে, অথবা যাদের দেখা যাবে কন্ট্রাসেপটিভ ফেইলিওর হয়েছে, যে IUCD আছে
এর মধ্যে সে বাচ্চা কনসিভ করেছে, তাহলে কি হচ্ছে, ইন্টারইউটেরাইনটা না হয়ে সেটা এক্সট্রা ইউটেরাইন হওয়ার সম্ভাবনাটা বেশি। অথবা খুব আনফর্চুনেটলি এমন ঘটে তার আগে একটা একটুপিক হয়েছে, সেকেন্ড বার একটুপিক হয়েছে। কোনো পেশেন্ট যদি তোমাকে হিস্ট্রি দেয় যে তার আগে একটুপিক হয়েছে, সে বাচ্চা নিতে এসছে, তাহলে আগে একটা একটুপিক হয়েছে, তার সার্জারি হয়েছে, সাচেস তার সালফিনজেক্টমি হয়ে গেছে, টিউব নেই, এক পাশে টিউব আছে, তাহলে কি তার ফার্টিলিটি সম্ভব? অবশ্যই সম্ভব। যদি আরেক পাশে টিউব ভালো থাকে তো ফার্টিলিটি হতে পারে। বাট তোমাকে মনে রাখতে হবে যে একটুপিক আগে কেন হয়েছিল? ডিউ টু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কি একটা টিউবে হয়? না, ইউজুয়ালি দুটো টিউবে হয়। তাহলে এক পাশে টিউবে যদি এফেক্টেড থাকে, তাহলে দ্বিতীয় পাশে টিউবে এফেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজেই আমরা তাকে অ্যালার্ম করে দেই যে যখন আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে দেন আপনাকে আমাদের কাছে আসতে হবে, যাতে আমরা তখনই একটা সাইট অফ প্রেগনেন্সি, আলট্রাসোনোগ্রাফি ফার্স্ট ট্রাইমেস্টার, হোয়াট ইজ দ্য রোল অফ আলট্রাসোনোগ্রাফি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, তা সেখানে কিন্তু তোমরা বলেছো যে কনফার্মেশন অফ দ্য প্রেগনেন্সি অ্যান্ড দ্য সাইট অফ প্রেগনেন্সি, ভায়াবিলিটি, বাচ্চা বেঁচে আছে কিনা এবং জায়গা মতো আছে কিনা, সেই যে সাইট অফ প্রেগনেন্সিটা আমাদের জানাটা কিন্তু সেক্ষেত্রে খুবই দরকার। তাহলে এইসব ক্লায়েন্টদের কিন্তু আমরা দেখি যে যাদের একটুপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এরপরের যে কমন কোশ্চেন আমরা আসি সেটা হলো হোয়াট আর দ্য সাইট, কোন কোন জায়গায় আমাদের এই একটুপিক প্রেগনেন্সি বেশি হয়। আবারও আমাদের তাহলে একটা ছবি আঁকতে হবে। আমরা একটা ছবি আঁকলাম, এটা একটা ইউট্রাসের ছবি এঁকেছি আমরা। এখন আমাদের এখানে ফ্যালোপিয়ান টিউব আছে, এখানে আছে ফ্যালোপিয়ান টিউব, এবং তোমরা জানো একটা ফ্যালোপিয়ান টিউবকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। এটা হলো ইউট্রাসের মায়োমেট্রিয়ামের ওয়াল, এবং এখান পর্যন্ত কিন্তু আমাদের এই যে ফ্যালোপিয়ান টিউব। তাহলে এই যে ফ্যালোপিয়ান টিউবকে 4টা ভাগে ভাগ করেছি, এই ভাগগুলো কি কি? এইটুকু অংশকে বলা হয় ইন্টারস্টেশিয়াল, মানে ফ্যালোপিয়ান টিউবের যে অংশটুকু মায়োমেট্রিয়ামটাকে ক্রস করছে সেটা হলো ইন্টারস্টেশিয়াল। এরপরে একটা ন্যারো জায়গা থাকে, সেটা হলো ইসমাস। ইসমাস মানে ঘাড়, ন্যারো জায়গা। ইসমাস শব্দটা আমরা অনেক জায়গায় ব্যবহার করেছি। ন্যারো, যে কোনো জায়গায় চিকন যদি হয়, ন্যারো হয়, তার নাম ইসমাস। এরপরে দেখো ডাইলেটেড পার্ট, তার নাম হলো অ্যাম্পুলা, এবং এটা হলো ইনফান্ডিবুলাম। তাহলে কি কি ভাগ আমরা বলেছি? ইন্টারস্টেশিয়াল, ইসমিক, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলার। এখন নর্মালি ফার্টিলাইজেশনটা কোন জায়গাটাতে হয়? একটু আগে ছবি এঁকেছিলাম, তাহলে ফার্টিলাইজেশন হয় অ্যাম্পুলারি রিজিয়ন। তার কারণ বুঝতেই তো পারছো যে এটা জায়গাটা তো আরামদায়ক, তার কারণ এটা বেশি ডাইলেটেড, কাজে এই জায়গায়। তাহলে এখন একটুপিক যদি হয় তাহলে সবচেয়ে বেশি সাইট কমন কোথায় হবে? তাহলে সেটাও কিন্তু আমাদের এই অ্যাম্পুলাতেই হবে। তাহলে একটুপিকের সাইটটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দুইটা ভাগে ব্রড হেডিং করে বলি। একটা হলো এক্সট্রা ইউটেরাইন, মানে ইউট্রাসের বাইরে, আর একটা হলো ইন্ট্রা ইউটেরাইন। তাহলে ইন্ট্রা ইউটেরাইনে যদি হয় তাহলে আবার তার একটুপিক কেন? আচ্ছা, এটা পরে আসছি। এক্সট্রা ইউটেরাইনের কথা বলি। এক্সট্রা ইউটেরাইন যদি হয় তাহলে সবচেয়ে কমন হলো আমাদের এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হতে পারে, এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যেও 97% ক্ষেত্রে হয় যেটা, সেটা হলো অ্যাম্পুলারি রিজিয়ন হয়। সবচেয়ে কমন হলো অ্যাম্পুলারি রিজিয়ন। এছাড়া আমাদের এই জায়গাটা হতে পারে ইসমিক, হতে পারে ইন্টারস্টিশিয়াল, হতে পারে ইনফান্ডিবুলার, হতে পারে। এই জায়গাগুলো পার্সেন্টেজটা কিন্তু খুবই কম। তাহলে সবচেয়ে বেশি আমাদের যেটা হয় টিউবে বেশি হয়, পুরো টিউবেই 97% হয়, তার মধ্যে 55%ই হচ্ছে আমাদের অ্যাম্পুলা, আর এগুলি আমরা 25 এরকম করে ভাগ হতে পারে, এবং এটা 20% এরকম ভাগ হতে পারে। তাহলে এরকমভাবে আমাদের এটা ভাগ হয়েছে। তাহলে এই যে আমাদের ভাগটা হয়েছে, তাহলে 97% অফ দ্য ectopic pregnancy is within the fallopian tube and the most common site is the ampullary region. এটা হলো আমাদের এক্সট্রা ইউটেরাইনের মধ্যে আসে। আর কোথায় এক্সট্রা ইউটেরাইন হতে পারে? অনেক সময় দেখা যায় আমাদের এই যে ওভারিটা ছিল না, এই ওভারিতেও কিন্তু এটার প্রেগনেন্সি হতে পারে। আর যেটা হতে পারে এটা হলো আমাদের এক্সট্রা ইউটেরাইন। এখন আসে ইন্ট্রা ইউটেরাইন। ইন্ট্রা ইউটেরাইন কোথায় হচ্ছে? নর্মাল সাইট হলো, দিস ইজ দ্য নর্মাল সাইট, বাট কখনো কখনো এটা সার্ভাইকাল রিজিয়নে থাকতে পারে। সার্ভিক্স, একদম সার্ভিক্সে যদি থাকে তাহলে এটাও আমরা একটুপিক বলবো। আরেকটা হতে পারে কর্ণু। এই যে কর্ণু তো তোমরা জানো, যেখানে আমাদের ফ্যালোপিয়ান টিউবটা এখানে ঢুকছে, ঠিক এই জায়গাটাতে একটা একটুপিক হতে পারে। এই জায়গায় যদি একটুপিক হয় এটা খুবই ডেঞ্জারাস। এই কারণে এটা ট্রিটমেন্ট করাটা খুবই কঠিন, এবং অনেক সময় দেখা যায় যে আমরা একদম স্টিচ করে আসতেই পারি না, ইউট্রাসটাকে রিপেয়ার করে আসতে আমাদের খুবই অসুবিধা হয়। আরেকটা ইন্ট্রা-ইউটেরাইনের কথা আমি বলতে চাই, যেটা খুব কমনলি ইদানিং যেটা আমরা পাচ্ছি, সেটা হলো সিজারিয়ান সেকশন। আবার সিজারিয়ান সেকশনের রেট বেশি, দেয়ার ইজ এ স্কার ইন দ্য
lower segment, and there is implantation over here. Scar ectopic pregnancy. তাহলে আমরা ভাগ করলাম যেটা ইট মে বি ইন্ট্রাইউটেরাইন অর ইট মে বি এক্সট্রাইউটেরাইন। ইন্ট্রাইউটেরাইনের মধ্যে সবচেয়ে কমন সার্ভাইকাল হতে পারে, কর্নুয়াল হতে পারে, অথবা প্রিভিয়াস স্কারে হতে পারে। আর যদি আমাদের এখানে বলি 97% হলো ফ্যালোপিয়ান টিউব, কমন হলো আমাদের অ্যাম্পুলারি রিজিয়ন। তাছাড়া আমাদের কোথায় কোথায় হতে পারে, ওভারিতে হতে পারে। এখন আসো যেটা যে আর কি কোথাও হতে পারে, সেগুলো একটু সেকেন্ডারি, মানে পরবর্তীতে হতে পারে। কীরকম? এই যে একটা ফ্যালোপিয়ান, আমরা এই যে কোশ্চেনটা বলার আগে আমাদেরকে জেনে নিতে হবে হোয়াট আর দ্য ফেট। টিউবে যদি বাচ্চা আসে অসুবিধা কী, সমস্যা কী, ফেটটা কী? ফেটটা বুঝলে আমরা বাকি সাইডগুলো বুঝবো, আমরা ওই জায়গায় বাকি সাইডগুলো বলবো। ফেটের মধ্যে কথা হলো, আমি খুব সুন্দরভাবে একটু সোজা ভাষায় বলি, আমরা বাচ্চাকালে সবাই তো বেলুন উড়িয়েছি, তাই না? সেটা হলো এরকম একটা বেলুন থাকে, হ্যাঁ, এবং তার সাথে একটা কিন্তু ছোট্ট একটা ডান্ডি থাকে এরকম, মানে আমরা হাতে হাতে বেলুন নিয়ে নিয়ে সবাই ঘুরে। এখন এই যে বেলুন, এর যে ডিস্টেন্সিবিলিটি আছে, এর যে বড় হওয়ার এক্সপ্যানশন করার ক্ষমতাটা আছে, এর ছোট চিকন যে নলটা তার তো নেই। তাহলে প্রথমে যে ঘটনাটা ঘটে, ইউট্রাসের ভিতর যখন আস্তে আস্তে বেবিটা বড় হতে থাকে, ইউট্রাস পর্যাপ্ত পরিমাণে বড় হতে থাকে এবং তাকে জায়গা করে দেয়। বাট ফ্যালোপিয়ান টিউব হ্যাজ নো সাচ কোয়ালিটি অর ক্যারেক্টার ফর দ্য ডিস্টেন্সিবিলিটি, সেটা বাড়ার কোনো তার ক্ষমতা থাকে না। সেই কারণে এই জায়গাটাতে সমস্যাটা ঘটে যায়। কী ধরনের সমস্যা ঘটে? ফেট যদি আমরা বলি, সবচেয়ে কমন যেটা ঘটে সেটা হলো টিউবাল অ্যাবর্শন। টিউবাল অ্যাবর্শন, অ্যাবর্শন তো তোমরা সবাই জানো। তাহলে 1 নম্বরে আমরা বলেছি অ্যাবর্শন। অ্যাবর্শন যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা মন্দের ভালো। মন্দের ভালো এই কারণে, অ্যাবর্শনটা কীরকম হতে পারে? অ্যাবর্শনটা কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে। আমরা যেমন নর্মাল বলেছি না, অ্যাবর্শনের কথা বলেছি, ইট মেবি কমপ্লিট ওয়ান, টোটালটা এক্সপেল আউট হয়ে গেছে এবং রুগীর পেইন কমে গেছে, ব্লিডিং কমে গেছে, সে কিন্তু হেলদি ফিল করছে। আর যদি ইনকমপ্লিট হয়, কিছু অংশ ভিতরে রয়ে গেছে, সেখান থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, তাহলে এরকম হতে পারে। তাহলে এটা কন্টিনিউয়াস কমপ্লিট যদি হয়ে যায়, টোটাল এটা পড়ে গেল, রুগী বুঝতেই পারে নাই, হয়তো বা জাস্ট মনে করো যে তার একটু অ্যামেনোরিয়া হয়েছে, অ্যামেনোরিয়া হতে 3 দিন বা 4 দিন ডেট একটু ওভার হয়ে গেছে, একটু চিনচিনে ব্যথা হয়েছে, তারপর দেখা গেল যে হয়তো বা সে বাসায় একটা স্ট্রিপ টেস্ট করেছে, পজিটিভ। 7 দিন পরে আমাদের কাছে এসেছে যে সে প্রেগনেন্ট। আমি হয়তো বা তাকে করছি, ইউরিনের প্রেগনেন্সি টেস্ট দিচ্ছি, নেগেটিভ, আলট্রাসাউন্ড করছি, নেগেটিভ। দেয়ার ইজ এভরি চান্স যে তার টিউবে বাচ্চা আসতে পারে এবং সেটা অ্যাবর্শন হয়ে গেছে। ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম, যে সে স্ট্রিপ টেস্ট করেছে এটা কি ভুল ছিল কিনা, এটা সম্ভাবনা খুব কম। বেশিরভাগই যেটা হয় যে কনসেপ্ট করেছিল সেটা টিউবাল অ্যাবর্শন হয়েছে। অ্যান্ড দিস ইজ এগেইন প্রোটেকশন ফ্রম দ্য অলমাইটি, প্রোটেকশন ফ্রম দ্য নেচার। নেচার আমাদেরকে এখানে প্রোটেক্ট করে। কাজে এরকম একটা টিউব হলে প্রচুর সে অ্যাবর্শন হয়ে যায়। যদি কমপ্লিট অ্যাবর্শন হয়ে যায়, ওই যে বললাম যে একটু চিনচিনে ব্যথা ছিল, হয়তো বা আমি একটু আলট্রাসোনোগ্রাফি করলাম বা ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফি করলাম, অল্প একটু ফ্লুইড কালেকশন পেলাম, দেখতে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েছে, ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আবার এমন হতে পারে এটা ইনকমপ্লিট হতে পারে, অর্ধেক এসেছে অর্ধেক আসেনি, কন্টিনিউয়াস চুয়ে এখান থেকে ব্লাড আসছে। ব্লাড এসে কী হচ্ছে, পেটের ভিতর ভরে যাচ্ছে ব্লাড, হেমোপেরিটোনিয়াম। এই অ্যাবর্শনটা, এই ঘটনাটা কিন্তু একদম রাপচার একটুপিক প্রেগনেন্সি যেরকম আসবে সেরকম হতে পারে। কাজে ফার্স্ট যেটা হলো, এটা হলো অ্যাবর্শন, এবং অ্যাবর্শনকে আমরা বলেছি কমপ্লিট আর ইনকমপ্লিট, দুইটা। 2 নম্বর যেটা আসছে সেটা হলো টিউবাল মোল। মোল বলে একটা শব্দ আছে, আমরা মোল পড়েছি কোথায়? হাইড্রেটিভ ফর্ম মোল পড়েছি, এই শব্দটা পড়েছিলাম। এটা কি হাইড্রেটিভ ফর্ম মোল? নো। এটা কি হয় আমি বলি, এই যে মনে করো আমাদের এখানে একটা স্যাক আছে, একটা ফ্যালোপিয়ান টিউব, এখানে একটু একটু করে ব্লিডিং হচ্ছে, এবং এই প্রেগনেন্সির ভিতর কিন্তু বাচ্চা নেই, এটা কিন্তু ডেড, এটা মৃত। এটা হওয়ার কারণে এই টোটালটা একটা রক্তের চাকার মতো মনে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মোল। ঠিক আছে? তাহলে মোল শব্দটা কোথা থেকে এসেছে? যে ছোট ছোট স্পেস থেকে ব্লাড এসে সেটা একটা ব্লাডের চাকা, রক্তের চাকার মতো হয়ে গেছে, যেটা মোল। আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে টিভিএস, একটুখানি মনে হচ্ছে যে একটু ফ্যালোপিয়ান টিউবটা ডিস্টেন্ডেড, একটুখানি ব্লাড মনে হচ্ছে। সো দিস মে বি মোল। এবং মোলও কিন্তু আমাদের কমপ্লিট এবং ইনকমপ্লিট হতে পারে। 3 নাম্বার যেটা কমনলি আমরা যেটা বলি, সেটা কিন্তু 3 নাম্বারে বলেছি, সেটা হলো রাপচার। এবং এই রাপচার একটুপিকই আমরা কিন্তু মূলত পড়ব, রাপচার একটুপিক প্রেগনেন্সি। আবারও বলেছি, ফ্যালোপিয়ান টিউব হ্যাজ নট দ্য ক্যাপাবিলিটি ফর দ্য ডিস্টেনশন লাইক দ্য ইউট্রাস, সো দেয়ার ইজ এভরি চান্স অফ দ্য রাপচার। তাহলে ফ্যালোপিয়ান টিউবটা রাপচার হয়ে গেল। তাহলে কীরকম রাপচার হলো? আমরা ফ্যালোপিয়ান টিউব এঁকেছি, এটা ফ্যালোপিয়ান টিউব, এটা রাপচার হয়ে গেছে।
ম্যাক্সিমাম সময় যেটা রাপচার হয় সেটা হলো এই রুফ আমাদের ফ্যালোপিয়ান টিউবের উপরে যে জায়গাটা, এটা রাপচার হয়ে যাচ্ছে। রাপচার হয়ে গেলে কি হবে? ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কন্টিনিউয়াস ব্লাড আসছে। ব্লাডটা এসে কোথায় যাচ্ছে? জমা, মায়ের পেটে জমা হচ্ছে। আস্তে আস্তে তার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, তার সিভিয়ার ব্যথা হচ্ছে, এবং যখন তার ব্লিডিং হতে হতে এত ভয়াবহ অবস্থা হবে, হেমোডাইনামিক্যালি সে আনস্টেবল হয়ে যাবে, দ্য পেশেন্ট উইল গো ফর দ্য শক, সে তখন শকে চলে যাবে। সো ফার্স্ট থিং ইজ দ্য রাপচার অফ দ্য রুফ। 2 নম্বর যেটা হয়েছে রাপচার, তাহলে ছাদের দিকে এটা হয়ে এরকম হয়ে যেতে পারে। আর অনেক সময় রাপচারটা কিন্তু এর নিচের দিকেও হতে পারে। এরকম নিচের দিকে তোমরা জানো যে এখানে আমাদের ব্রড লিগামেন্ট আছে, এবং নিচের দিকে রাপচারটা হয়ে তখন সে নিচের দিকে চলে গেছে, 2টা ব্রড লিগামেন্টের লেয়ারের মাঝে চলে গেছে। কাজেই এটা এক্সট্রা পেরিটোনিয়ালের ব্রড লিগামেন্টেও কিন্তু আমাদের একটা প্রেগনেন্সি হতে পারে, একটুপিকের সাইটের মধ্যে ব্রড লিগামেন্ট। তবে এটা সেকেন্ডারি, এটা মূলত এখানে ছিল, রাপচার হয়ে সেখানে এসেছে। তাহলে এটা হলো আমাদের রাপচার্ড একটুপিক প্রেগনেন্সি। আর কি ধরনের সমস্যা হতে পারে আমরা তাহলে বলেছি? দেয়ার মে বি অ্যাবর্শন, দেয়ার মে বি মোল, দেয়ার মে বি রাপচার। আর আমাদের যেটা হতে পারে সেটা হলো ক্রনিক একটুপিক বলে একটা শব্দ আছে, ক্রনিক। ক্রনিক মানে হলো যে এখান থেকে রাপচার হয়ে গেছে, কিন্তু রাপচারটা ছোট, খুব বেশি বড় না, এবং যখনই ওই জায়গাটা রাপচার হয়ে গেছে প্রথমেই আমাদের অ্যাবডোমিনাল পুলিশম্যান, ওমেন্টাম, গার্ড সবসময় তারা দৌড়ে সেখানে চলে গেছে, দৌড়ে যেয়ে তাকে এটাকে কনসিল করার চেষ্টা করেছে যাতে ব্লাডটা বাইরের দিকে না যায়। এবং আস্তে আস্তে যদি তার এই রাপচারটা কমপ্লিটলি রাপচার হয়ে বাইরে যদি এরকম একটা হয়ে যায়, বাইরে চলে এসেছে, তখন সবাই তাকে সিল করে দিল, আটকে দিল, তখন এটা একটা দেয়ার মে বি পিউবো, কী বলবো, এটা হলো টিউবো ওভারিয়ান মাস, টিউব এবং ওভারি মিলে একটা মাস বা একটা চাকার মতো তৈরি হয়ে যাচ্ছে, এবং রোগীর ব্যথা হচ্ছে। এই পেশেন্টটা কীরকমভাবে আমাদের কাছে আসে? তারা বলে যেটা যে সে প্রেগনেন্ট ছিল, তারপরে তার কী হচ্ছে, একটু একটু করে ব্লিডিং হচ্ছে, এবং এখন তার বেশ পেটে ব্যথা। পেটে ব্যথাটা কীরকম? কনস্ট্যান্ট, কতদিন ধরে হচ্ছে? 1 মাস ধরে হচ্ছে। কাজে এই যে তার দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে, এটাকে আমরা বলছি ক্রনিক একটুপিক প্রেগনেন্সি। আর কি ফেট আছে? রাপচার হতে যাবে, ছোট্ট বাচ্চা রাপচার হয়ে যাবে, বাচ্চাও মারা যাবে। খুব রেয়ার যেটা করতে পারে সেটা নাম হলো সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। তার মানে ফ্যালোপিয়ান টিউব আমাদের এখানে ছিল, এটা রাপচার হয়ে এখান থেকে একটা বাচ্চা আস্তে করে স্কুইজ করে এটা সব বের হয়ে গেছে। বের হয়েছে সে কী কী নিয়ে বের হয়েছে? সে অ্যামনিওটিক ক্যাভিটি নিয়ে বের হয়েছে, অ্যামনিয়ন নিয়ে বের হয়েছে, কোরিয়ন নিয়ে বের হয়েছে। বের হয়ে সে যে কী করছে, ইউটেরাসের গাট বা যে কোনো জায়গায় আমাদের অ্যাবডোমিনাল গাটে ইন্টেস্টাইনের ওখানে অথবা ওমেন্টাম, সে কোনো জায়গায় পরগাছার মতো একটা বাড়ি বানিয়ে ফেলেছে। বাড়ি বানিয়ে ফেলে সেখানে সে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এরকম সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি খুব রেয়ার, বাট একেবারে যে আমরা পাইনি তাই না। মানে আমার লাইফেও আমি অনেকগুলো সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি পেয়েছি। এমন হয়েছে যে আমি আগে বুঝতেই পারি না যেটা সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি, কারণ আমরা অনেক লেট, একদম লাস্ট হাফে আমরা তাকে দেখেছি, একটা বাচ্চা পাচ্ছি, ভালো কথা। বাট যখন আমি ওপেন করেছি, পেটটা খোটার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পেয়ে গেলাম। আমি তো ইউট্রাসে ইনসিশনে দিলাম না, তাহলে বাচ্চাটা কোথা থেকে পেলাম? তো বাচ্চাটা বের করে পরে দেখলাম যেটা যে সে একদম, এটা ইউট্রাস একদম ছোট্ট আছে, ওরকমই আছে, কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, বাচ্চা ভালোও আছে, আলহামদুলিল্লাহ। তো এটা আসলে সেকেন্ডারি অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। এরকম একটা কেস পেলে আমাদের খুব হইচই হয়, আমরা এটাকে নোটিফিকেশন করি, আমরা বলি যে একটা সাকসেসফুল প্রেগনেন্সি এরকম হয়েছে। তো এটা খুব রেয়ার, বাট ইট মে হ্যাপেন, হতে পারে। তাহলে এই যে আমরা বললাম যে কি কি ধরনের বা কোন কোন জায়গায় আমাদের সাইট অফ দ্য একটুপিক প্রেগনেন্সি, এবং 2 নম্বরে আমরা যেটা বলেছি হোয়াট আর দ্য ফেট অফ অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। এরপর যেটা আসো যে এখন আমরা আরেকটু জানতে চাই যে এই একটুপিকের সাথে আর কোনো প্যাথোলজিকে আমাদের বিবেচনা করা উচিত বা আর কোনো কিছুকে ভাবা উচিত। একটা জিনিস খুব ভাবা প্রয়োজন, সেটা হলো যে একটা একটুপিক প্রেগনেন্সি যখন হয় তার কিন্তু 1 নম্বর হলো ফিচার হলো তার পেইন হয়। তো টিউবের ভেতর বাচ্চা হয়েছে, কিন্তু টিউবের ইউট্রাসের ভিতরে কি ঘটনা ঘটছে আমরা একটু ভেবে দেখি। ইউট্রাসের ভিতরে কি ঘটছে? এটা হলো ফ্যালোপিয়ান টিউব, এখানে তার বাচ্চা হয়েছে, ফার্টিলাইজড হয়েছে। যখন আমাদের এখানে একটা প্রেগনেন্সির জন্য একটা কর্পাস লুটিয়াম, তাই না, এখানে ওভারিতে আছে, কি আছে, একটা কর্পাস লুটিয়াম আছে, সে কি করছে, আমাদের হরমোন তৈরি করছে। হরমোনের নাম HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন।
এই এইচসিজি আমাদের কি করছে, এই এইচসিজি আমাদের এই যে ইউট্রাইন বেড আছে এখানে আছে, এইচসিজি প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন তৈরি করছে। প্রোজেস্টেরন তোমরা জানো যে একটা মেনস্ট্রুয়াল সাইকেলকে আমরা দুই ভাগে ভাগ করেছি। ফার্স্ট হাফ সেটা হলো আমাদের প্রলিফারেটিভ ফেজ, ইট ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হরমোন ইস্ট্রোজেন, অ্যান্ড সেকেন্ড হাফ ইট ইজ দ্য বোথ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এবং প্রত্যেক প্রেগনেন্সিতেই ইউট্রাস এক্সপেক্ট করে, প্রত্যেক মিনিস্ট্রেশন পিরিয়ডে ইউট্রাস এক্সপেক্ট করে যে এবার তার একটা প্রেগনেন্সি হবে, এবং প্রেগনেন্সি হলে সে কী করবে, তার জন্য একটা সুন্দর বেড তৈরি করে রাখে ইউট্রাসের ভিতরে। এবং এই যে চেঞ্জটা হয় আমাদের, এই চেঞ্জটা করে সে প্রতিবারই প্রস্তুত। যদি সে প্রেগনেন্সি না হয় তাহলে কর্পাস লুটিয়াম আস্তে আস্তে মরে যায়, এগুলি সব মরে যায়, কোনো কথা নেই। কিন্তু যদি প্রেগনেন্সি হয় কিন্তু সেটা এখানে আটকে গেছে, এখন কি ঘটবে, এই কর্পাস লুটিয়াম এখানে এই প্রেগনেন্সিটা তো বড় হতে পারছে না, কারণ এটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আছে, এটা এক্সপেনশন হওয়ার বা বড় হওয়ার ক্যাপাবিলিটি নেই। এবং এই ইউট্রাসের ভিতরে কিন্তু এই দেয়ালটা বেশ মোটা। এখন কি ঘটছে, একটা সময় যখন এটা বড় হতে পারছে না তখন এইচসিজি কমে যাচ্ছে। এইচসিজি যখনই কমে যাবে তখন সে কর্পাস লুটিয়ামকে আর সাপোর্ট দিবে না, কর্পাস লুটিয়াম সাপোর্ট দিবে না, প্রোজেস্টেরন কমে যাবে। এই প্রোজেস্টেরন যখন কমে যাবে তখন আমাদের এখানে উইথড্রল ব্লিডিং হবে, এটাকে আমরা কি বলি, উইথড্রল ব্লিডিং। যে কারণে কী হবে, তার এখান থেকে ব্লিডিং শুরু হবে। এটা আমি বলাটা খুব জরুরি মনে করছি এই কারণে যে একটা একটুপিকে প্রেগনেন্সি যখন পেশেন্ট আসবে সে তোমাকে খুব অল্প পরিমাণে পারভেজানাল ব্লিডিংয়ের কথা বলবে। সে বলবে যেটা যে শি ইজ প্রেগনেন্ট। কীভাবে কনফার্ম করেছে, বাই অ্যামিনোরিয়া only 5 weeks or 6 weeks, and she did pregnancy test in a home and it was positive। ঠিক আছে, এখন কি হয়েছে, তার ঘটনা যে একটু একটু করে ব্লাড আসছে এবং তার সাথে কিন্তু তার বাম দিকে কন্টিনিউয়াস একটা পেইন থাকছে, ব্লিডিংটা কিন্তু বেশি না। তাহলে এরকম একটা ফিচার যদি আসে তাহলে তোমাকে মাথায় চিন্তা করা উচিত যেটা কি একটু পিক কিনা, একটু একটু ব্লিডিং হয়েছে। এটাতে থ্রেটেন্ড অ্যাবর্শনও হতে পারে, হতে পারে না যে এটা ইন্ট্রা-ইউটেরাইন প্রেগনেন্সি একটু একটু ব্লিড হচ্ছে, এটা থ্রেটেন্ড অ্যাবর্শন। সো যখন তোমার থ্রেটেন্ড অ্যাবর্শন মাথায় থাকবে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট এটা কি একটু পিক। কাজে সাইট অফ প্রেগনেন্সিটা দেখাটা তখন খুব জরুরি। যে কারণে আমরা বলেছি আর্লি প্রেগনেন্সিতে যদি কোনো পেশেন্ট তোমার পেইন বলে অথবা যদি কোনো রকম ইভেন সিঙ্গেল ড্রপ অফ ব্লাড বলে পারভেজানাল ব্লিডিং, থিঙ্ক অ্যাবাউট, ডোন্ট মিস্টেক যে এটা একটুপিক নয়, এটা ভুলে যাওয়া যাবে না। তাহলে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে আমরা যদি দেখি যে ইয়েস ইট ইজ উইদিন দ্য ইউট্রাইন ক্যাভিটি, তাহলে এটা থ্রেটেন্ড হোক, ইনকমপ্লিট হোক, প্রেগনেন্সি কন্টিনিউ হোক, অত টেনশন আমরা করছি না। কিন্তু যদি এটা টিউবের বাইরে হয় তাহলে আমাদের প্রথম থেকেই সেই জিনিসটাকে মাথায় করতে হবে। এই যে আমাদের জিনিসটা, আরেকটা হলো যেটা যে ব্লিডিংটা তাহলে কীভাবে হচ্ছে, যখনই প্রোজেস্টেরন হয়ে যায় তখন তো এই দেয়ালটা থিক, এই দেয়ালটা থিক থেকে একটু একটু করে ব্লিডিং হচ্ছে। এই একটু একটু করে ব্লিডিং এই শব্দটা খুব জরুরি। তার কারণ হলো এটা যদি রাপচার হয়ে যায়, এটা রাপচার হয়ে গেলে অ্যাবডোমেন ইজ ফুল অফ ব্লাড। তুমি কি দেখলা পেশেন্টকে, পেশেন্ট দেখলা খুব অ্যাগোনাইজিং পেইন, সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এবং পেশেন্টে তুমি এনিমিয়া দেখলা যে পেশেন্ট একদম এনিমিক, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড। তাকে জিজ্ঞাসা করেছো যে পারভেজানাল ব্লিডিং আছে, বা তুমি চেক করেছো, চেক করে তুমি দেখলা যে পারভেজানাল ব্লিডিং খুবই কম। অলওয়েজ থিঙ্ক তাহলে ব্লাডটা কোথায় গেল, রোগীর ব্লাড প্রেশার কেন কমে গেল। তাহলে এটা পারভেজানাল ব্লিডিং যদি হতো তাহলে তো আমি এটা দেখতে পেতাম, অবভিয়াস ব্লিডিং দেখতে পেতাম। যেহেতু আমি দেখতে পাচ্ছি না তাহলে থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে এটা অন্য কোথাও গেছে। সেটা কোথায়, সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, সেটা পেরিটোনিয়াল ক্যাভিটি, সেখানে ব্লাড জমা হয়ে আছে। কাজেই এই যে দুইটা জায়গা, একটা হলো আমাদের একটুপিক প্রেগনেন্সির কথা আমরা বলেছি, আরেকটা আমরা তোমাদেরকে যখন আমরা অ্যান্টিপার্টাম হেমোরেজ পড়িয়েছি প্লাসেন্টা প্রিভিয়া বলেছি এবং অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা বলেছি। ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া তার যতটুকু ব্লাড লস হচ্ছে পেশেন্ট ততটাই ক্লিনিক্যালি খারাপ হচ্ছে, মানে কোরিলেট করবে। বাট ইন কেস অফ অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা তার একটু একটু ব্লাড হচ্ছে বাট পেশেন্ট ইজ সিভিয়ারলি এনিমিক, সিভিয়ারলি তার টেন্স অ্যাবডোমেন। থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। কাজে অ্যামাউন্ট অফ ব্লাড কম বাট পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল নয়, তার ব্লাড প্রেশার কম, সে এনিমিক। তাহলে বুঝতে হবে যেটা যে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে এই ব্লাডটা নেই, এই ব্লাডটা ভেসেলের বাইরে চলে গেছে। সেটা কোথায় চলে গেছে, সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি। এবং এই দুটো গাইনিতে আমাদের খুব কমন, একটা হলো একটুপিক এবং হলো একটা অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। তাহলে এই ধরনের পেশেন্টের এই ধরনের ব্লিডিংয়ের কথা যদি বলে তাহলে সবসময় মাথায় চিন্তা রাখতে হবে এবং সেটাকে খুঁজে পেতে হবে।
এই যে একটোপিক নিয়ে আমরা এত কথা বলছি, আমরা জানি একটোপিক সম্বন্ধে এবং অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে, যে কারণে একদিকে একটোপিক বেড়েছে, ইনসিডেন্স বেড়েছে। কেন বেড়েছে? ডিউ টু ইনক্রিজ দ্য রেট অফ দ্য পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, বেড়েছে ডিউ টু দ্য অ্যাবর্শন, ডিউ টু এমআর, ডিউ টু পিআইডি, এসব কারণে, অথবা এআরটি, অথবা যেখানে আমরা বলছি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস দিচ্ছি, সেসব ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটোপিকের চান্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। আবার সাইমিলটেনিয়াসলি এটাও ঠিক, আমাদের ডক্টররা এখন যে যেখানে কাজ করে, তোমরা যখন পাস করে যাবা, ইন্টার্ন শেষ করে যাবা, তোমরা যখন যে রুট লেভেলে কাজ করবা, কমিউনিটি ক্লিনিক হোক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, তোমাদের মাথায় কিন্তু এটা থাকবে। এবং আমার কোনো ডক্টর ডায়াগনোসিস করতে পারে না এটা একটোপিক, এটা এখন আর ঘটে না। কাজেই আমাদের খুব আর্লি ডায়াগনোসিস হয়ে যায়। এবং আলট্রাসোনোগ্রাফির ফ্যাসিলিটিস এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের আলট্রাসোনোগ্রাফি এখন সমস্ত উপজেলা লেভেলে আমাদের আলট্রাসোনোগ্রাফি লেভেল আছে। কাজে সিম্পলি একটা ইউরিনের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এবং তার সাথে তুমি যদি একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে নাও, দুটাকে কোরিলেট করলে ইউ ক্যান এক্সক্লুড ইট ইজ একটোপিক প্রেগনেন্সি কিনা, যে কারণে আমাদের ডেথ ফ্রম দ্য একটোপিক প্রেগনেন্সি কিন্তু অনেকটাই কমে এসেছে। তাহলে একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের এই যে বেসিক যে কথাগুলো, এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর আমরা নেক্সট যে পার্টটা পড়ব, সেখানে আমরা আসলে একটোপিকের ম্যানেজমেন্টটা পড়ব আলাদা করে। তাহলে আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ সামনের দিন পড়ব। আল্লাহ হাফেজ।